আজকের গল্প অদ্ভুত বাড়ি। বাড়িটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিল ঋতু। বাড়ি না বলে প্রাসাদ বললেই ভালো হয়। বিশাল উঁচু উঁচু গম্বুজের মতো খিলান উঠে গেছে দোতলার ছাদ পার করে। বড় বড় গড়ার দেওয়া জানালার আধপোড়া কপাটের পেছনে না জানি কতই না বিস্ময় লুকিয়ে আছে। বড় সিংহ দরজার সামনে মাকড়সার ঝুলের চাদর আর চারপাশের আধপোড়া দেওয়ালের আগাছা। কার্নিসে বট অসস্তর চারা বলছে এ প্রাসাদ বহু যুগের সাক্ষী। সিঁড়ির ফাটলে সরীসৃপের আস্তানা, পা দিতে ভয় লাগে। তবুও বাড়িটা ঘুরে দেখতে ইচ্ছা করে ঋতুর। বাগানে আগাছার জঙ্গলের ফাঁকে ভাঙা ফোয়ারা, দু একটা গ্রিক মর্মর মূর্তি মনে করায় একদা শৌখিন কোনো বড় জমিদার বা বাবুর প্রাসাদ ছিল এই ভগ্ন অট্টালিকা। কি দেখছিস তুই অমন করে? কতক্ষণ ধরে সবাই তোকে খুঁজছে জানিস? আরোহীর ডাকে সম্বিত ফিরলেও বাড়িটার থেকে চোখ সরাতে পারে না ঋতু। এখানে এসে তোর কি হয়েছে রে? থেকে থেকেই বারবার এই বাড়িটা দেখছিস ঘুরে ফিরে? সঞ্চারী বলে ওঠে। আরোহী, সঞ্চারী আর ঋতু কলেজে সবাই ওদের এক ডাকে চেনে। আসর বলে ডাকে ওদের সবাই। তিনজন ঘুরতে এসেছে সঞ্চারীর দেশের বাড়িতে। বাজারের পেছনে চা বাগানের রাস্তায় এই বিশাল ভগ্নপ্রায় বাড়িটা চোখে পড়েছিল ঋতুর। সবুজ চা বাগানের গায়ে পরিত্যক্ত বাড়িটা আধপোড়া ধ্বংসস্তূপের ভেতর আগাছা আর সরীসৃপের বাসস্থান। সঞ্চারী বলে, এই বাগানের প্রাক্তন মালিক ছিল এক ইংরেজ সাহেব। এটাই তার বাড়ি ছিল। আগুনে পুড়ে গেছিল বাড়িটা। দাদু জানে পুরোটা। রাতে খাওয়ার পর সঞ্চারীর মামাবাড়ির ছাদে আড্ডা বসেছিল। ছাদ থেকে একটু দূরের চা বাগানের ঢালে কুয়াশায় ঢাকা ওই বাড়িটা দেখা যাচ্ছিল। ঋতুকে অদ্ভুতভাবে টানছিল বাড়িটা। আরোহী আর সঞ্চারী বড় দাদুকে চেপে ধরেছিল ওই বাড়ির গল্পটা শোনানোর জন্য। ঋতুকেই দেখছিলেন অবনীমোহন। মেয়েটাকে খুব চেনা লাগছিল ওনার। হয়তো নাতনির সাথে ফটো দেখেছেন আগে কখনো। ওদের আবদারে বাড়িটার দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলেন অবনীমোহন। সঞ্চারীর বড় দাদু বলেন, আমার তখন সবে জ্ঞান হয়েছে, 15 বছর বয়স। ওই বাড়িকে দাউ দাউ করে জ্বলতে দেখেছিলাম। পরে ধীরে ধীরে জেনেছিলাম ওই ইংরেজ সাহেবের গল্প। এই মেটেলির যা প্রতিপত্তি তা শুরু হয়েছিল এই সব চা বাগানকে ঘিরে। একসময় ট্রেন চলতো পাহাড়ের বুক চিরে। আজ সেসব অতীত। এই প্রাসাদ অট্টালিকায় থাকতো রবার্ট ফিলিপ, যে এই বাগানের মালিক ছিল। দেশ স্বাধীন হলেও সাহেব নিজের দেশে ফেরেনি, ব্যবসা করেছিল এখানে। সাহেব ছিল বড় রাশভারী আর রাগী। ওনার পরিবার এদেশে ছিল না। 3 জন ঠাকুর চাকর নিয়েই এত বড় বাড়িতে থাকতো সাহেব। লালমুখো সাহেব রাগী হলেও বাচ্চাদের ভালোবাসতো, চকলেট দিত দেখতে পেলে। এই অঞ্চলে প্রচুর নেপালি ও তিব্বতী কুলি চা বাগানে কাজ করত। মেয়েরা চা গাছের পাতা তুলত। ওধারের কুলি বস্তিতে মাঝে মধ্যেই বাচ্চা হারিয়ে যাচ্ছিল। এই নিয়ে এলাকা গরম ছিল। বন্য প্রাণীতে টেনে নেয়নি। দিনে দুপুরে হারিয়ে যাচ্ছিল শিশুরা। কয়েকটা বাচ্চার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছিল চা বাগানের নালায়। বাচ্চাদের বয়স সব 5 থেকে 10-12-র ভেতর। দু একটি দেহর গায়ে হিংস্র পশুর আঁচড় থাকলেও এ যে মানুষের কাজ বোঝাই যাচ্ছিল। কুলিবস্তির শেষ প্রান্তে কুন্তি নদীর ধারে টিলার ওপর থাকত এক তিব্বতী মহিলা, পেমা। ও নিজের ঘরে কী সব পূজা করত, টুকটাক মন্ত্রতন্ত্র জানত, লোকের অসুখ বিসুখ সারাতো। অনেকেই বলতো ও অপদেবতার উপাসক। লোকে ওকে ভয় পেত, তবু বিপদে পড়লে ছুটে যেত ওর কাছে। ওর এক পালিত মেয়ে ছিল, তার নাম মায়া। মেয়েটি নেপালিদের মতো ফর্সা, কিন্তু চোখ বড় বড়, নাক টিকালো, এক মাথা চুল। মেয়েটাকেও নাকি কুড়িয়ে পেয়েছিল ও নদীর ধারে। বাচ্চা অপহরণের পর কিছু লোক ওর কাছে গেছিল। ও অনেক কিছুই বলতে পারত ছক কেটে।
সেবার ছক কেটেও বলেছিল এক বিদেশি এর পেছনে রয়েছে, বাচ্চাদের ও তুলে নেয়। বিদেশি দু চারটে পরিবার এদিকে ছিল সে সময়, কিন্তু হঠাৎ ফিলিপের লোকেরা রটিয়ে দিল ওই পেমাই বাচ্চাদের অপহরণ করে ও তন্ত্র সাধনা করে। তাই বাচ্চাদের ধরে ওদের দেহের ওপর অত্যাচার শুরু করে, তারপরে মেরে ফেলে পেমা। বাচ্চাদের দেহ ওর বাড়ির পেছনের নালায় পেতেই বস্তির লোকেরা খেপে উঠল। ফিলিপ সবাইকে বলে মায়াকেও চুরি করে এনেছে কোথাও থেকে। এরপর এক অমাবস্যায় বাচ্চা চুরি হতেই সবাই মিলে পেমার বাড়ি হামলা করে। ওরা মা মেয়ে পালিয়ে যায় কোনোভাবে, কিন্তু বাচ্চাদের কোথাও পাওয়া যায় না। ওদের বাড়িটা জ্বালিয়ে দেয় কুলিরা। দুদিন পর মায়ার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় নালার ধারে। ফিলিপ বলে পেমা ওকে মেরেছে ওভাবে। এসব ওর তন্ত্র সাধনার অঙ্গ। সবাই পেমার খোঁজে ঘুরতে থাকে আশেপাশের বস্তিতে। এর পরের দিন মাঝরাতে সবাই দেখে ফিলিপের বাড়ি দাউ দাউ করে জ্বলছে। ঠাকুর চাকর সবাই পুড়ে মরেছিল সেদিন। ফিলিপ নিজেও পালাতে পারেনি। পরদিন দুটো পোড়া লাশ পাওয়া গেছিল। একজনের গলায় রূপার ক্রস ও আংটি দেখে ফিলিপকে শনাক্ত করা গেলেও অন্যটি কার সেটা জানা যায়নি। তবে অনেকেই বলে ওটা পেমার লাশ। আগুন কী করে লাগলো সেটা জানা যায়নি। এই ঘটনার পর আর বাচ্চা চুরি হয়নি কখনো। বাগান বিক্রি হয়ে যায়। এক গুজরাটি ভদ্রলোক কিনেছিল, কিন্তু বাংলো ছাড়িয়ে থাকতে পারেনি সেখানে। লেবাররা কাজ করতে গেলেই ভয় পেত। বাচ্চাদের কান্না শোনা যায় ওখানে, মহিলার চিৎকার, পোড়া গন্ধ, এমন অনেক কিছুই শোনা যায়। বাংলোটা ওরা বেচে দেয় এক মারোয়ারি ব্যবসায়ীকে। সে হোটেল বানাবে ভেবেছিল, কিন্তু লোকটা হঠাৎ মারা যায়। এরপর যার হাতে যায় সে অট্টালিকা সেও কিছুতেই রিপেয়ার করাতে পারেনি। কেউ ওই বাড়িতে ঢুকতে চায় না। এক অপদেবতা ঘিরে রেখেছে বাড়িটাকে। হয়তো পেমার অভিশাপে ওই অট্টালিকার আজ এই অবস্থা। গল্প শেষ হতেই আরোহী বলে, কিন্তু পেমা না ফিলিপ, কে দোষী সেটাই তো বোঝা গেল না। এখনও সবাই পেমাকেই দোষ দেয়, বলে ধরা পড়ার ভয়ে আর রাগে ও ফিলিপকে পুড়িয়ে মেরেছিল। সঞ্চারীর ছোটো মামা বলে ওঠে, ঋতু কোথায়? আচমকা সঞ্চারীর কথায় সবাই ওর দিকে তাকায়। ছাদের শেষ প্রান্তে সিঁড়ির পাশে বসেছিল ঋতু আর সঞ্চারী। ঋতুকে কোথাও দেখা যাচ্ছে না। ওর দিকে তাকাচ্ছে সবাই। বড় মামা বলে, নিচে জল খেতে বা টয়লেটে গেছে হয়তো। মুহূর্তের মধ্যে সারা বাড়ি খুঁজে ওকে পাওয়া যায় না। কাজের লোক রামাপদ বলে ওকে বেরিয়ে যেতে দেখেছে। ও আবার ওই বাড়িতেই গেছে। আমাদের এখনই যেতে হবে ওখানে। আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে। সঞ্চারীর দুই মামা, দাদু, মামার ছেলে রাজকে নিয়ে ওরা বেরিয়ে পড়ে। সাথে দুটো বড় বড় টর্চ আর মোবাইলের আলো। পাড়ার দু একজন ওদের সাথে যোগ দেয় সব শুনে। বাড়িটার সামনে গিয়ে সবাই থমকে দাঁড়ায়। চাঁদের আলোয় আতপোড়া বাড়িটা আরও বীভৎস লাগছে। সিংহ দরজা খোলা। সঞ্চারী চিৎকার করে ডাকে, ঋতু। প্রতিধ্বনি ফিরে আসে পাহাড়ে ধাক্কা খেয়ে। একটা রাতজাগা পাখি বিকট চিৎকার করে উড়ে যায়। ওরা ঢুকে পড়ে বাড়ির ভেতর। একটা হিম শীতল অনুভূতি নেমে আসে আরোহীর সিদ্ধারা বেয়ে। দোতলার সিঁড়িতে বসেছিল ঋতু, কিন্তু এ কোন ঋতু? ওর জ্বলন্ত চোখ, চুলগুলো উস্কো খুস্কো। ওদের দেখে চিৎকার করে ওঠে। কেউ এগোবে না এক পাও। ওর হাতে শক্ত করে ধরা একটা কিছু। আরোহী বলে, কি হয়েছে রে তোর ঋতু? চলে আয়, এই বাড়িটা অভিশপ্ত। তোরা চলে যা, আমি আমার দেবতাকে নিতে এসেছি। ও বুকের কাছে আঁকড়ে ধরে রেখেছে একটা কিছু। চলে এসো মা, আমাদের বাড়ি এসে তোমার কিছু ক্ষতি হলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। অবনীমোহন বাবু বলে ওঠেন। সঞ্চারীর দুই মামা আর দাদা সিঁড়ির দিকে এগোতেই ছিটকে পড়ে কিছুর ধাক্কায়। ঋতু বলে,
তোদের সবার উপকার করেছিলাম আমি, অথচ তোরা ওই বিদেশির কথা বিশ্বাস করে আমার ঘরে আগুন দিয়েছিলিস। ও আমাদের আটকে রেখেছিল, আমার মেয়েটাকেও ছাড়েনি ও। ও ছিল এক জীবন্ত শয়তান, একটা পেডোফিল। বাচ্চাদের ওপর যৌন অত্যাচার করে আনন্দ পেত। ওরা মরে গেলে নতুন শিকার ধরতো আবার। এই বাড়ির মাটির নিচের ঘরে এখনও দুটো শিশুর কঙ্কাল পাওয়া যাবে। ওদের মুক্তি দে, আর আমার দেবতার এই মূর্তি ভাসিয়ে দেব আমি নদীতে। তাই হবে, আমরা সব কথা শুনব, তুমি ফিরে এসো। অবনীমোহন বলে ওঠেন কম্পিত কণ্ঠে। ঋতু উঠে দাঁড়ায়, দৌড়ে বাড়ির পেছনের চা বাগানের ভেতর দিয়ে ছুটে যায় নদীর দিকে। পেছন পেছন গিয়ে ওরা দেখে ও নদীতে কিছু একটা ভাসিয়ে দিল। ওর জ্ঞানহীন দেহটা উদ্ধার করে যখন ওরা বাড়ি ফিরল, তখন ভোর হয়ে এসেছে। প্রচুর লোক জমে গিয়েছিল ওদের বাড়ির সামনে। সব শুনে ওরা ওই বাড়ির ভেতর ঢুকে খুঁজে বার করেছিল সেই পাতাল ঘর, আর উদ্ধার করে দুটো শিশুর কঙ্কাল। বাড়িতে ঢুকতে আর বাধা পায় না কেউ। ঋতুর জ্ঞান ফিরলেও ও কেমন চুপচাপ হয়ে গিয়েছিল, হয়তো কিছুই মনে ছিল না। সঞ্চারী ও আরোহী ভেবে পাচ্ছিল না এত বছর পর প্রেমার আত্মা ঋতুকেই কেন বেছে নিল। তবে আর কোনো প্রশ্ন করেনি ওরা ওকে। ফেরার দিন অবনীমোহনকে ওরা জিজ্ঞাসা করছিল সেই কথা। উনি আস্তে আস্তে বলেন, আসলে ঋতুর সাথে মায়ার চেহারার এক অদ্ভুত মিল ছিল। মায়ার মুখটা আমার মনে আছে এখনও। প্রথম দিন ঋতুকে দেখে খুব চেনা চেনা লেগেছিল আমার। ওর কপালের বাঁ দিকের লাল জডুলটা, ওটা যে মায়েরও ছিল। আমার মা নির্দোষ ছিল, ওই শয়তানটা আমাকেও শেষ করেছিল। মা দেবতাকে জাগিয়ে ওকে শেষ করে দিয়েছিল, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, তাই আমাকে টেনে এনেছিল হয়তো। আমাদের দেবতা রয়ে গিয়েছিল ওখানে, আর ওই শিশুরাও মুক্তি চাইছিল। ঋতু এক দৃষ্টে তাকিয়ে থাকে দূরের সেই বাড়িটার দিকে। কুয়াশা কেটে সকালের রোদ এসে পড়েছে পোড়া বাড়িটার গায়ে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।